নমস্কার বন্ধুরা, আজ আমি যে বইটা নিয়ে আলোচনা করব সেটা বাংলা সাহিত্যের অন্যতম এক সেরা উপন্যাস এবং বলা যেতে পারে 19 শতকের বাংলার মুসলিমদের একটা জলজ্যান্ত ডকুমেন্টেশন। হ্যাঁ, ঠিক ধরেছেন, সৈয়দ মুস্তাফা সিরাজের অলীক মানুষ এই বইটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই উপন্যাসে শফিউজ্জামান এবং বদিউজ্জামান, বাবা এবং ছেলে, এই দুজনের কথাই মূলত বলা হয়েছে। সৈয়দ মুস্তাফা সিরাজ এই উপন্যাসে গ্রাম্য জীবন, মানুষের চালচরণ, স্বভাব এগুলোকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন এবং তার একটা কারণ হয়তো লেখক নিজে একসময় গৃহত্যাগী হয়েছিলেন এবং তারপরে তিনি রাজনৈতিক দলে যোগদান করেন এবং তারপর নাটকের দলের সাথে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান। তারপরেই হয়তো তিনি গ্রামের মানুষদের যেভাবে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন ঠিক সেগুলোই এই উপন্যাসে তুলে ধরেছেন। এই উপন্যাসে বহু চরিত্র আছে, কিন্তু তারপরেও বলতে হয় শফিউজ্জামান এবং বদিউজ্জামান হলো এই উপন্যাসের প্রধান দুই চরিত্র। বদিউজ্জামান একজন ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তার ছেলে শফিউজ্জামান পুরোপুরি উল্টো। কালেক্রমে তিনি হয়ে ওঠেন একজন নাস্তিক মানুষ। কিন্তু কিভাবে এই পরিবর্তন হয় বা কি করে এই পরিবর্তনের যাত্রাপথটা এই উপন্যাসে দেখানো হয় সেটাই গুরুত্বপূর্ণ। উপন্যাসের শুরুতেই যদি দেখি, প্রথম লাইনেই দেখতে পাই শফিউজ্জামান নিজের ফাঁসির হুকুম শুনে এক লহমায় পিছিয়ে যায় এমন এক দিনের চিন্তায় যেখানে তার পুরো পরিবার তার সাথে যাত্রা করছিল নিজেদের স্থান পরিবর্তনের জন্য। এই যাত্রার কথা উল্লেখ করতে গিয়েই লেখক শফিউজ্জামানের মুখ দিয়ে উল্লেখ করিয়েছেন কালো জিন এবং সাদা জিনের কথা, অর্থাৎ খারাপ এবং ভালো জিনের কথা। এইভাবে কখনো কখনো উপন্যাসে পরাবাস্তবতাও এসেছে, যা এই উপন্যাসে প্রথম থেকেই একটা অলৌকিক আবহ সৃষ্টি করে রাখে এবং যেটা পুরো উপন্যাস জুড়েই বর্তায়। উপন্যাসটি মূলত বাবা ছেলে অর্থাৎ বদিউজ্জামান এবং শফিউজ্জামানের নিজ নিজ যাত্রা। এই দুটো যাত্রা সমান্তরালে চলতে থাকে, কোনোটার সাথে কোনোটার মিল নেই, কিন্তু তারা ওতপ্রোতভাবে ভীষণ জড়িত। একজন ধর্মপ্রাণ মানুষ আর একজন ছোটবেলার থেকে ধর্মের মধ্যে থাকতে থাকতেও তিনি বেরিয়ে গিয়েছেন, তিনি এখন আলাদাভাবে জীবন কাটান। এই যাত্রাপথ যদি দেখি তাহলে এই যাত্রাপথে দুজনেই নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারেন বা এই যাত্রাপথ নিজেকে আরো ভালোভাবে চেনার এক যাত্রাপথ। বদিউজ্জামান এবং শফিউজ্জামানের মতধারা, চিন্তা, আদর্শ পুরোপুরি আলাদা। তাদের মধ্যে মিল বলতে গেলে কিছুই নেই। কখনো কখনো পড়তে গিয়ে কে ঠিক কে ভুল সেটা আমার মাথায় চলছিল, হয়তো আপনাদের মাথায়ও চলবে, কিন্তু তারপরেও আমি নিশ্চিতভাবে বলতে পারিনি হয়তো বদিউজ্জামান ঠিক বা হয়তো শফিউজ্জামান ঠিক। কিন্তু তাদের এই উপন্যাসে পাশাপাশি অবস্থান হয়তো খুব কম, নিজেদের যাত্রা ঠিক নিজেরা আলাদাভাবে করছেন। কিন্তু যতই উপন্যাস যাবে এই উপন্যাস আপনার মাথায় আরো প্রশ্ন আনতে থাকবে, আরো প্রশ্ন আনতে থাকবে, শুধু প্রশ্নই আনতে থাকবে, যেগুলোর উত্তর হয়তো পড়ার পর আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে। বদিউজ্জামান যে এই উপন্যাসের অন্যতম সেরা চরিত্র এবং এই চরিত্রটা পড়তে গিয়ে আপনি বারবার অবাক হবেন, আপনি আমেজ হবেন এটা ভেবে যে সৈয়দ মুস্তাফা সিরাজ এরকম একজন চরিত্র তৈরি করলেন কি করে। এই চরিত্র পড়ার পর আপনার মনে নানা প্রশ্ন আসবে এবং আপনি ভাবতে থাকবেন যে একটা চরিত্রের মধ্যে এত কিছু আসলো কোথা থেকে। তিনি একজন ফরাইজি ধর্মগুরু, যিনি পীর প্রথা মানেন না। তিনি নিজে হাতে পীরের থানও ধ্বংস করেছেন, কিন্তু নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি কোথাও এই প্রথাকেই হয়তো বয়ে বেড়াচ্ছেন। এই চরিত্রটার মধ্যে দিয়ে লেখক আমাদের সামনে পরাবাস্তবতা এত সুন্দর করে তুলে ধরেছেন, জাস্ট আমেজ হতে হয়, ভাবতে হয় যে কিভাবে পরাবাস্তবতা এখানে উপন্যাসে এসছে। এই চরিত্র যে কোনো সাধারণ ঘটনাকে একটা অলৌকিক ঘটনায় মোড় দিতে পারে, বা বলা ভালো কোনো সাধারণ ঘটনাও এই চরিত্রের সামনে এসে অলৌকিক ঘটনায় পরিণত হয় এবং সেই ঘটনাই কালেক্রমে মানুষের মুখে মুখে ছড়াতে ছড়াতে আরোই বড় আকার ধারণ করে। তিনি সাধারণ কোনো ঘটনাকে অলৌকিক ঘটনায় পরিণত করতে দ্বিতীয়বার ভাবেন না, সুযোগ পেলেই তিনি বদলে ফেলেন একটা সাধারণ ঘটনাকে একটা অলৌকিক ঘটনায়। তবে এই বদিউজ্জামানের মুখ থেকে আমরা একসময় শুনতে পাই, ওয়াহাবি হয়েও আমি যেন মজেজা দেখি, অলৌকিক ঘটনা অনুভব করি, আমাকে আল্লাহ কোন রাস্তায় নিয়ে চলেছেন, আমি যে সত্যি পীর বুজুর্গ হয়ে পড়লাম। বুকের ভেতর আর্তনাদ করে উঠলো, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, নিতান্ত এক মানুষ। এর মধ্যে দিয়েও বদিউজ্জামানের চরিত্র হয়তো কিছুটা আপনারা বুঝতে পারছেন, তিনি পীর বুজুর্গ হয়েও তারপরে মনে করার চেষ্টা করছেন তিনি মানুষ, তিনি মানুষ। এরপরে যদি আমরা তার ছেলে অর্থাৎ এই উপন্যাসের প্রধান চরিত্র শফিউজ্জামানের দিকে তাকাই তাহলে দেখতে পারবো একদম বাবার থেকে ভিন্ন একজন চরিত্র। তিনি বদিউজ্জামানের ছোট ছেলে। সেই ছেলেকে বদিউজ্জামান ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়েছেন স্কুলে এবং এখানেই শফি জীবনে এমন একজনের সঙ্গে পরিচয় লাভ করে যে বদলে দেয় শফির বাকিটা জীবন, বা হয়তো তার জন্যই বদলে যায় শফির পুরো চিন্তাধারা বা সবকিছু। দেওয়ান বাড়ি মিয়া। এবং তারপরেই শফি নিজেকে চিনতে পারে, শফি বুঝতে পারে কি করতে হবে। এখানেই আরো একটা ঘটনার কথা আছে যেখানে শফি নিজের প্রিয় মানুষটাকে জীবন সঙ্গিনী করতে পারেনি। শফির হৃদয় ভঙ্গ হওয়ার পর শফি হয়ে ওঠে। এরপরেও শফির জীবনে অনেক নারী আসে, কিন্তু কেউই আর ঠিক সেইভাবে জায়গা করতে পারেনি যেরকম রূপু করতে পেরেছিল শফির জীবনে। এই উপন্যাসে সত্যি মিথ্যে আপেক্ষিক। বদিউজ্জামান না শফিউজ্জামান, কে ঠিক তা নিয়ে আপনি ভাববেন। দুজনের দর্শন ভিন্ন,
বিশ্বাস আলাদা, তবে কে ঠিক বা কে ভুল এটা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যাক টু ফার্স্ট লাইন, যখন সফির ফাঁসির হুকুম হয় আমরা বুঝতে পারি সফি একজন আসামি, কিন্তু কোন অপরাধ করে সফির ফাঁসির হুকুম হয়েছে সেটা কি জানতে চান? সেটা জানতে হলে আপনাকে পুরো উপন্যাসটাই পড়তে হবে। উপন্যাস যত এগোয় এরই উত্তর আমরা পেতে থাকি এবং আমাদের সামনে নানা দিক খুলে যায়, নানা চিন্তা ভাবনা করার জায়গা খুলে দেন লেখক। এবং আমার মনে হয় ঠিক এই জায়গাতেই এই উপন্যাসটা বাকি সব উপন্যাসের থেকে আলাদা। এই উপন্যাসে সফির ক্রম পরিবর্তন যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য। যেভাবে এখানে সফির জীবনের সাথে প্রেম, স্বাধীনতা, সংগ্রাম, ইচ্ছা অনিচ্ছা জীবন সব দিক তুলে ধরেছেন তা দারুণ। সফির জীবনই আমাদের বোঝায় একাডেমিক পড়াশোনায় জীবনে সবকিছু নয়। এই দুটো চরিত্র বাদেও যদি বাকি চরিত্রের কথা বলি তাহলে প্রত্যেকটা নারী চরিত্রই এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বা বলতে গেলে প্রত্যেকটা নারী চরিত্রই অসাধারণ। এখানে ইন্ডিপেন্ডেন্ট উমেন কাকে বলে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর লেখকের কলম প্রত্যেকটা চরিত্রকেই দারুণভাবে জীবন্ত করে তুলেছেন। সফিউর জামান থেকে ছবি ওরফে ছবিলাল হয়ে ওঠার কাহিনী এক অনন্য কাহিনী, যে ছবিলাল হওয়ার সাথে সাথে এক অলিক মানুষে পরিণত হন, যার নাম ঘুরতে থাকে লোকমুখে। এই উপন্যাসে মুসলিম ধর্ম, মুসলিম সমাজের রীতিনীতি, অন্তর্দ্বন্দ্ব, হিন্দুদের মধ্যে বর্ণভেদ প্রথা, ফরাইজি আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গ্রাম্য সমাজ, প্রকৃতি, প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে এবং সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলোকে পড়ার সময় আপনি বুঝতে পারবেন সৈয়দ মুস্তফা সিরাজ একটা উপন্যাস তৈরি করে যাননি, তিনি একটা সত্যি মহাকাব্যিক উপন্যাস তৈরি করে গিয়েছেন। কখনো এই উপন্যাস তৃতীয় পুরুষে বলা হয়, কখনো এই উপন্যাসে প্রথম পুরুষে বলা হয়, কখনো আপনি পড়তে গিয়ে এটা বুঝতে পারবেন না কে বলছে, সফিউর জামান না বদিউজ্জামান। 2 পাতা 3 পাতা পড়ার পর সময় লেগেছে বুঝতে যে এটা সফিউর জামানের উক্তি না বদিউজ্জামানের উক্তি। তারপরে বুঝতে পেরেছি না, আগেরটা হয়তো সফিউর জামান বলছিল, এটা বদিউজ্জামান বলছে। কখনো কখনো নিউজ পেপার কাটিং এখানে ব্যবহার করা হয়েছে, কখনো কখনো তৃতীয় পুরুষে, বা কখনো কখনো ডায়েরির পাতায়। যদি বলতে হয় তাহলে এটা একটা কোলাজ আকারে লেখা উপন্যাস। এই উপন্যাসে আরবি, সংস্কৃত, ফার্সি এই 3টে ভাষারও দারুণভাবে ব্যবহার করা হয়েছে। তার কারণ লেখক নিজে ছিলেন এই 3টে ভাষায় যথেষ্ট দক্ষ একজন। চরিত্রায়ন, গল্পের বুনন, ভাষা শৈলী এই উপন্যাসে দারুণ। অসংখ্য কাহিনী, উপকাহিনীর মধ্যে দিয়ে এই উপন্যাসটা রচিত, এবং পড়ার পর এক ফোঁটা রিগ্রেট হয়নি আমার। পড়ার পর মনে হয়েছে এতদিন আমি মিস করেছিলাম, বাট অ্যাটলিস্ট আমি পড়তে পেরেছি, সেই কারণেই আমি খুশি। এই উপন্যাস পড়ার সময় আমাদের খুব করে ভাবায়, পড়া শেষে সোজা হয়ে বসতে বাধ্য করে, আপনার অ্যাটেনশন দাবি করে এই উপন্যাস। লৌকিক, অলৌকিক, মায়া, বাস্তব প্রভৃতির মধ্যে দিয়ে সংগ্রামরত সাধারণ মানুষ কি করে অলিক মানুষে পরিণত হয় ও সেই মানুষ মিথের জলজ্যান্ত প্রমাণ হয়ে যায়, তা এর আগে কোথাও এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়নি। এই উপন্যাস সাধারণ মানুষের অলিক মানুষ হয়ে ওঠার কাহিনী, যেটাকে উপন্যাস কম একটা মহাকাব্যিক আখ্যান বলাই শ্রেয়। জাস্ট বইয়ের কভারটা দেখুন, কভারটা দেখে পুরোনো দিনের বাংলা সিনেমার পোস্টারের কথা মনে পড়ে। বইটার মুদ্রিত মূল্য 350 টাকা, দেশ প্রকাশনী থেকে প্রকাশিত। আমি তো হাইলি রিকমেন্ড করবো, এবছর পড়া আমার অন্যতম একটা সেরা বই, দারুণ বই। এর ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, জাস্ট যারা পড়েননি তাদের বলবো পড়ে ফেলুন, অপেক্ষা করবেন না, বইটা হাতে নিন, সময় নিন, ঠান্ডা মাথায় বইটা পড়ুন, পড়ার পর বুঝতে পারবেন কি সুন্দর একটা বই। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন। সফিউর জামান থেকে ছবি, সফিউর জামান থেকে সফিউর জামান থেকে